নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শেষ পর্যন্ত সত্যিটা মেনে নিল স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে যে হলফনামা এসএসসি পেশ করেছে, সূত্র মারফত জানা যাচ্ছে তাতে ব্যাপক হারে বেআইনি নিয়োগ হয়েছে, সে কথা স্বীকার করেছে এসএসসি কর্তৃপক্ষ। শিক্ষক অশিক্ষক কর্মচারী মিলিয়ে নবম দশম একাদশ দ্বাদশ 8,500-এরও বেশি বেআইনি নিয়োগ হয়েছে। তার মধ্যে র্যাঙ্ক জাম্প করে আর ওয়েমার্কশিট বিকৃতি করে। নবম দশমে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন 182 জন, তার মধ্যে 182 বা 83 জন, তার মধ্যে 122 জনের চাকরি বাতিল হয়েছে, 61 জন এখনো চাকরি করছেন। একাদশ দ্বাদশে 39 জন র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, তারা কিন্তু এখনো চাকরি করছেন। ওয়েমার্কশিট বিকৃতি করে নবম দশমে 952 জন চাকরি পেয়েছেন, একাদশ দ্বাদশে 907 জন। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদেও বহু বেআইনি নিয়োগ হয়েছে। মোট সংখ্যাটা 8,500-এর একটু বেশি। অর্থাৎ কি বেপরোয়া নিয়োগ দুর্নীতি হয়েছে, এই তথ্য ও পরিসংখ্যান সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ চাকরি, শিক্ষক অশিক্ষক সব চাকরি নিলামে তোলা হয়েছিল। যে যত টাকা দিতে পেরেছেন সে চাকরি পেয়েছেন, এবং এখানে সুবীরেশ, কল্যাণময়, পার্থ, শান্তিপ্রসাদ সব চোরগুলো যুক্ত ছিল। এটা তো নিয়ে কোনো সন্দেহ নেই। আর 13 তলা 14 তলা কিচ্ছু জানতো না, সিআইডি কিচ্ছু জানতো না, কেউ কিচ্ছু জানতো না, এসএসসি স্বীকার করতো না। প্রচণ্ড চাপ জনমানসে এবং আদালতের। এই এসএসসি দুরকম হলফনামা দিয়েছিল জানেন। একবার কলকাতা হাইকোর্টে ওই চাকরি বাতিল নিয়ে বলেছিল যে তারা তাদের নিজের নিয়মেই চাকরিটা বাতিল করছে। সুপ্রিম কোর্টে গিয়ে 180 ডিগ্রি ঘুরে বলেছিল যে আদালতের নির্দেশে করছে। এসএসসির হলফনামায় প্রথমে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সন্তুষ্ট হতে পারেনি। তারা ভরা ইজলাসে এসএসসির আইনজীবীকে বলেছিলেন, কিছু কি লুকোতে চাইছেন, এত অস্বচ্ছতা কোথায়? শেষ পর্যন্ত এসএসসি যে হলফনামা জমা দিয়েছে, সূত্রের খবর 8,500-এর বেশি চাকরি বেআইনিভাবে হয়েছে বলে তারা স্বীকার করে নিয়েছেন। শুক্রবার 22শে ডিসেম্বর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূলের অন্যতম প্রধান মুখপাত্র কুণাল ঘোষের উপস্থিতিতে বঞ্চিত চাকরি প্রার্থীরা মিটিং করেছিলেন। দুটো মিটিং হলো। 1000 দিন তাদের অবস্থানের পর একজন মহিলা মাথার চুল কেটে ফেলেছিলেন, তা নিয়ে সমাজে তীব্র আলোড়ন তৈরি হয়। বেগতিক দেখে কুণাল বাবু ছুটে আসেন, তার মোবাইল থেকে ব্রাত্যবাবুর সাথে কথা বলিয়ে দেন। তারপরে একটা বৈঠক হয়, আবার বৈঠক হয়। প্রথম বৈঠকে শিক্ষা সচিব, শিক্ষা দপ্তরের এক কর্তা, কুণাল বাবু, বঞ্চিত চাকরি প্রার্থীরা, ব্রাত্যবাবু সবাই ছিলেন। 22শে ডিসেম্বর যে বৈঠকটা হলো, সেই বৈঠকে বঞ্চিত চাকরি প্রার্থীরা দাবি করছেন যে 1 ফেব্রুয়ারির মধ্যে তারা নাকি নিয়োগপত্র পাবেন। মুখ্যমন্ত্রীও চাইছেন নাকি সমস্যা তাড়াতাড়ি মিটে যাক। যদিও শিক্ষামন্ত্রী এই ধরনের কোনো তারিখের কথা মানতে চাননি। তিনি বলছেন জটিল প্রক্রিয়া, আইনগতভাবে যেটা হবে সেটা হবে। কুণালবাবু এই চাকরি প্রার্থীদের দাবির সঙ্গে সহমত পোষণ করেও এই যে বঞ্চিত চাকরি প্রার্থীরা যে একটা নির্দিষ্ট তারিখ বলেছেন যে 1 ফেব্রুয়ারির মধ্যে তারা আশা করছেন নিয়োগপত্র পেয়ে যাবেন, সেই বিষয়ে কিন্তু খোলসা করে কিছু বলেননি। কিন্তু শিক্ষামন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই রকম সময় বেঁধে কোনো কিছু বলা সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন বলা সম্ভব নয়? এসএসসি যখন বলছে হলফনামা দিয়ে 8,500-এরও বেশি চাকরি বেআইনিভাবে হয়েছে, টাকার বিনিময়ে হয়েছে,
তাহলে সেই চাকরি বাতিল করলে পরেই তো যারা বঞ্চিত চাকরি প্রার্থী, যাদের চাকরি পাওয়া উচিত, মেধা তালিকায় যাদের নাম থাকা সত্ত্বেও যারা দুর্নীতির কারণে চাকরি পাননি, তাদের চাকরিটা দিয়ে দেওয়া যায়। এটা কতক্ষণের ব্যাপার? তা তো করছেন না। হলফনামায় বলছেন বেআইনিভাবে চাকরি পেয়েছে, তাহলে এসএসসি তো পারেই চাকরিগুলোকে বাতিল করতে, সেটা তো আপনারা করছেন না। মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন না প্রকাশ্য সভায়, তিনি চান না কারুর চাকরি বাতিল হোক, সুপার নিউম্যারিক পোস্ট তৈরি করে যারা প্রকৃত চাকরি প্রার্থী তাদেরকেও তিনি নিয়োগপত্র দেবেন বলেছিলেন। অর্থাৎ বিষয়টা দাঁড়ালো যারা বেনিয়ম করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তারাও পড়াবেন, আর যাদের যোগ্যতা আছে, বঞ্চিত ছিলেন সুপার নিউম্যারিক পোস্টে, তাদেরও চাকরি হবে। চমৎকার। ভূভারতে এইসব দেখা যায়, এসব অমৃত বচন। মানে শিক্ষা জাতির মেরুদণ্ড। এত বিশ্ববিদ্যালয় করেছি, এত কলেজ করেছি, এইসব বলে বেড়ান না মুখ্যমন্ত্রী। আর স্কুল শিক্ষায় বেআইনিভাবে নিয়োগপত্র পাওয়া, ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষকরাও পড়াবেন, আর যাদের মেধা তালিকায় নাম ছিল, ঘুষ দিতে পারেননি বলে চাকরি পাননি, তারাও পড়াবেন। চমৎকার। সাহস হচ্ছে না না বেআইনিভাবে ঘুষ দিয়ে যে চাকরিগুলো পেয়েছেন যারা, তাদের চাকরি বাতিল করতে? কারণ যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তারা ওই শাসক দলের বিভিন্ন নেতার কাছে গিয়ে জবাব দিয়ে চাইবেন, বলবেন যে আমাদের টাকাটা ফেরত দাও। সে টাকা তো হজম হয়ে গেছে 75-25 রেশিও, সেই টাকা কোত্থেকে ফেরত দেবেন? তীব্র সামাজিক ক্ষোভ তৈরি হবে নির্বাচনের আগে। সেই ক্ষোভকে প্রশমিত করা শাসক দলের পক্ষে সম্ভব নয়। তাই টালবাহানা, শুকনো কথা, অশ্বডিম্ব প্রতিশ্রুতি, ছেলে বোলানো গল্প, এইসব শোনানো হচ্ছে। কিন্তু যখনই বঞ্চিত চাকরি প্রার্থীরা বলছেন যে 1 ফেব্রুয়ারির মধ্যে আমরা আমাদের নিয়োগপত্র চাই, তখন কিন্তু শিক্ষামন্ত্রী বলছেন না না, ওইভাবে তো কোনো তারিখ বলা যায় না। তাহলে হলোটা কি? বৈঠক করে হলোটা কি? যেটা 1 মিনিটের মধ্যে করা যায়, এসএসসি যখন জানাচ্ছে এতজন বেআইনিভাবে চাকরি পেয়েছেন, তাহলে সঙ্গে সঙ্গে চাকরিটা বাতিল করে দিন। তো আপনাদের হাতেই আছে, আপনারাই তো চাকরি দেন। তা তো করছেন না। তাহলে সরকারের সদিচ্ছা নিয়ে যদি প্রশ্ন তোলা যায়, তাহলে সেটা কি খুব অযৌক্তিক হবে? কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার এজলাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর উদ্দেশ্যে একটা কথা বলেছেন যে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সিআইডি বারবার তলব করছে। সেই নিয়ে জাস্টিস গাঙ্গুলি বলেছেন সুপ্রিম কোর্ট তো অনেক রকম নির্দেশ দেয়, সব নির্দেশ কি এরকমভাবে রাজ্য সরকার মানে? তারপরে তিনি তাৎপর্যপূর্ণভাবে কিশোরবাবুর উদ্দেশ্যে বলেছেন, দেখুন রাজ্য সরকারের বিষয়টা আপনি ঠিক করতে পারেন কিনা। আসলে কিশোরবাবু এবং জাস্টিস গাঙ্গুলি দুজনে অভিন্ন হৃদয় বন্ধু, দুজনেই দুজনকে অত্যন্ত সম্মান করেন, অত্যন্ত সুন্দর সম্পর্ক আছে। কিশোরবাবু কিন্তু কোনো রকম কমেন্ট করেননি। আর মুখ্য সচিব তিনি হাইকোর্টে জানিয়েছেন যে আলিপুরদুয়ার মহিলা ঋণ সমিতির যে তদন্ত সিবিআই করছে, সিবিআইকে তারা পরিকাঠামোগতভাবে সাহায্য করবেন। বিলম্বিত বোধহয় জাস্টিস গাঙ্গুলিকে বলতে হতো না যে সরকার কি চায় তদন্ত হোক, হলফনামা দিতে হবে। চিফ সেক্রেটারি দিয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে সর্বতোভাবে সিবিআইকে সাহায্য করতে হবে। এই যে পুরো বিষয়টা, একদিকে 1 ফেব্রুয়ারির মধ্যে নিয়োগপত্র হাতে পাবেন বলে আশা করছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা, মন্ত্রী বলছেন ওভাবে সময় দিন বলা সম্ভব নয়। আবার জাস্টিস অমৃতা সিনহার স্বামীকে সিআইডির জিজ্ঞাসাবাদ, প্রতাপবাবুর চিঠি লিখে বিস্ফোরক অভিযোগ আনা, সিআইডির তা অস্বীকার করা, পুরো বিষয়টা নিয়ে কথা বলেছিলাম প্রবীণ আইনজীবী সিপিআইএমের রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্যের সঙ্গে। বিস্ফোরক দাবি করেছেন বিকাশবাবু, একবার শুনে নিন। আচ্ছা বিকাশদা, 1 ফেব্রুয়ারির মধ্যে সমস্যা মিটে যাবে বলে যারা চাকরি চাইছেন
মেধা তালিকায় নাম আছে, অবস্থান করছিলেন যারা, তারা বলছেন তারা আশাবাদী। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, এটা কি সম্ভব? দেখুন, যদি রাজ্য সরকার সততার সঙ্গে এই জটিলতা কাটাতে চায়, সেটা করবার জন্য 1 ঘন্টা লাগে। কোনো ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়ার দরকার নেই। রাজ্য সরকার কেন ঘোষণা করছেন না যে সমস্ত নিয়োগ বেআইনি পথে হয়েছে, টাকা নিয়ে হয়েছে, ওএমআর শিটকে জালিয়াতি করে হয়েছে, সব নিয়োগ বাতিল করে দেওয়া হলো। রাজ্য সরকার এই ঘোষণা করতে পারেন। এই রাজ্য সরকার যদি এই ঘোষণা করেন সব নিয়োগ বাতিল হয়, তাহলে যে শূন্য পদ তৈরি হবে সেই শূন্য পদের যোগ্যতার নিরিখে যারা অধিকারী তারা পাবেন। আসলে রাজ্য সরকার দুর্নীতিটাকে লালন পালন করতে চান এবং যারা এই লড়াই করছেন তাদের চাকরির জন্য, এই বেকার ছেলেগুলো, তাদের সমস্যা আছে অর্থনৈতিক পারিবারিক, তাদের বারে বারে ধোঁকা দিচ্ছেন। কেন 1 ফেব্রুয়ারি, কেন কালকেই হবে না? আমার এইটা তো প্রশ্ন। যে আগামীকালই তো এটা হতে পারে যদি রাজ্য সরকার চান। রাজ্য সরকার চান না জটিলতা মেটাতে, তারা চান এটা টিকিয়ে রাখতে। তার কারণ হচ্ছে যদি তারা চাকরি বাতিল করেন তাহলে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তারা তো এই রাজ্য সরকারের সমস্ত নেতাদের রাস্তা ধরে টেনে নামিয়ে চামড়া গুটিয়ে দেবে। সেই আশঙ্কাতেই তারা কিন্তু যে কাজটা করা উচিত ন্যায্য, তো সেই কাজটা করতে ভয় পাচ্ছেন, আর কিছু না। এসএসসি হলফনামা দিয়ে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে জানিয়েছে প্রায় 8,500 বেআইনি নিয়োগ হয়েছে। নবম, দশম, একাদশ, দ্বাদশে র্যাঙ্ক জাম্প করে, ওএমআর শিট বিকৃতি করে, এটা তো বহুদিন থেকেই হচ্ছে। তৎসত্ত্বেও রাজ্য সরকার পেছনের দরজা দিয়ে যাদের চাকরি যাবে তাদের হয়ে সুপ্রিম কোর্টে গুচ্ছের খানেক মামলা করিয়ে কোটি কোটি টাকা খরচা করে তাদের নিয়োগটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। আমি তো আবারও বলছি, সেই জন্যই বলছি, রাজ্য সরকার যদি চায় 1 ঘন্টায় এই জট কাটানো যায়। সহজ পথ। যারা দুর্নীতির মাধ্যমে এসেছো, সে যে কোনো প্রকারের দুর্নীতি হোক, তারা বিদায় হও ভাই, এবং যারা যোগ্য লোক তাদের আমরা চাকরি দেব। রাজ্য সরকার সেটা করছেন না, করতে সাহস পাচ্ছেন না। বিকাশদা, কুণাল বাবু আজকে বলেছেন আইনজীবীরা তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য সমস্যাটাকে টেনে নিয়ে যেতে চাইছেন, তাতে তাদের রোজগার বাড়ছে। খুব সহজ কথা উত্তর। কুণাল বাবু যদি এতই দক্ষ হন, উনি যদি জেনে থাকেন যে আইনজীবীরা এটা টেনে নিচ্ছে তাদের পেশাগত সুবিধার জন্য, তো কুণাল বাবুরা তো 1 মিনিটে শেষ করে দিতে পারেন, আইনজীবীদের বেকার করে দিতে পারেন। সরাসরি ঘোষণা করে দিন না যে সব নিয়োগগুলো বাতিল, আমরা স্বচ্ছভাবে শুরু করব, ক্লিন স্লেট শুরু করব। এটা বলতে কুণাল বাবুদের অসুবিধা হচ্ছে কোথায়? আমি তো জানি যদি কোনো ভুল হয়ে থাকে সৎ লোক বলবেন ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমরা এটা বাতিল করে সরাসরি নতুন ভাবে করবো। এটাই তো সৎ লোকেদের কাজ। একটি রাজ্য সরকার যখন দুর্নীতিগ্রস্ত হয় আপাদ মস্তক, এবং সেই রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকেন তাদের মুখপাত্র যখন দুর্নীতির সঙ্গে আকণ্ঠ যুক্ত থাকেন, তখন তাদের কাছে কিন্তু দুর্নীতিটাকে টিকিয়ে রাখাটাই একমাত্র লক্ষ্য। সেই কাজটাই কুণাল বাবু বা দত্তবাবুরা করছেন, আর কিছু না। মানে এসএসসি যখন হলফনামা দিচ্ছে বিকাশটা আদালতে, তখন তো তারা তো একটা কলমের খোঁচাতেই তো বেআইনি চাকরিগুলো বলছি তো। এসএসসি হলফনামা দিয়ে যেটা বলেছে, আমরা যখন সওয়াল করব দেখবেন তার দ্বিগুণ সংখ্যা বেরোবে। তা আপাতত রাজ্য সরকার যদি সৎ হয় বলতেই পারতেন যে না না আমরা দেখেছি সব বাতিল করে দিলাম। একটা অসৎ রাজ্য সরকার, একটি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল, তার দুর্নীতিগ্রস্ত মুখপাত্র, তারা বেকার ছেলেদের কাছে বারে বারে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভাওতা দিচ্ছেন। মানে এটাকেও বলছেন যে স্বপ্ন ফিরি হলো। একেবারে একেবারে। বিকাশদা, আজকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বলেছেন যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে এত কেন সিআইডি ডাকছে। সুপ্রিম কোর্টে তো অনেক কিছু বলে, এত তো তৎপরতা লক্ষ্য করা যায় না, যদিও এটি কোনো উত্তর দেননি, এবং প্রতাপ বাবু বোধহয় আজকে সিআইডির ওখানে হাজিরাও দেননি যতদূর আমি জানি। তো ব্যাপারটা আপনার কি মনে হচ্ছে? দেখুন, এটা হচ্ছে একটা পরিকল্পিত ষড়যন্ত্র, পরিকল্পিত চক্রান্ত,
ভাই বোনের জমির ভাগ নিয়ে ঝগড়া। মহাভারত আমরা দেখেছি তৈরি হয়েছে ভাই ভাইয়ের সম্পত্তি নিয়ে ঝগড়া। এখন সেই ঝগড়াটাকে তৃণমূল কংগ্রেস উপজীব্য করে একটা ঘোট পাকাবার চেষ্টা করেছেন। আইনজীবীর বিরুদ্ধে যদি কোনো অপরাধযোগ্য ঘটনা ঘটে থাকে, কগনাইজেবল অফেন্স হয়ে থাকে, তবেই তদন্ত করা যায়। এখানে তেমন কোনো অভিযোগ কিন্তু যতটুকু আমার জানা প্রতাপ বাবুর বিরুদ্ধে নেই। প্রতাপ বাবুর বিরুদ্ধে অভিযোগ খাড়া করা হয়েছে, এক পক্ষ বলছেন যে উনি প্রভাব খাটাচ্ছেন। যদি ধরেও নিই যে অভিযোগটা শতকরা 100% ঠিক, তার সঙ্গে ফৌজদারি অভিযোগের বা ফৌজদারি মামলার কোনো সম্পর্ক নেই। এটা ওরা করছেন পরিকল্পিতভাবে বিচারপতিকে বিব্রত করার জন্য। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক, যতটুকু খবর আমি পেয়েছি, এদের মেয়ে লন্ডনে পড়াশোনা করছে, দুবাই থেকেও নাকি সেই মেয়ের কাছে থ্রেট পৌঁছে গেছে। দুবাইয়ে কাদের যোগাযোগ আছে এটা আমরা সকলেই জানি, পশ্চিমবঙ্গের সব মানুষ এখন জেনে গেছেন। এবং সেখান থেকে যদি লন্ডনে একজন ছাত্রীর উপর থ্রেট যায়, ঘটনাচক্রে যদি সেই ছাত্রী একজন বিচারপতির কন্যা হন, আমি সবই ধরে নিচ্ছিলাম কোইন্সিডেন্স। এই কোইন্সিডেন্স থেকে কি সিদ্ধান্তে পৌঁছানো যায়, যে কোনো যুক্তিসঙ্গত মানুষ পৌঁছবেন। তার সঙ্গে পাশাপাশি দেখতে হবে যে এই রাজ্যে যখনই কোনো বিচারপতি তারা সিদ্ধান্ত নিয়েছেন বৈচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল রাস্তায় নেমে গেছেন। এমনকি বিচারপতি মামলা শোনার সুযোগও পাননি, কিন্তু কেন তার ঘরে মামলা গেছে সেই জন্যই তৃণমূল কংগ্রেসের রাস্তায় নেমে গেছেন, বিক্ষোভ করেছেন, মিছিল করেছেন। সুতরাং তৃণমূল কংগ্রেস একটা দুর্নীতিগ্রস্ত দল, তার একটা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে বিচারপতিদের হেনস্থা করো, তাদের আক্রমণ করো, পরম্পরা হচ্ছে। মাননীয় বিচারপতি জাস্টিস সিনহার মেয়ে লন্ডনে পড়াশোনা করেন, সেরকমই খবর। আচ্ছা, তাকে মানে হুমকি দেওয়া হয়েছে ফ্রম দুবাই, সেটা শুনেছি। সেই শোনার কথা ভিত্তিতেই আমি আমার যেটা যুক্তিসঙ্গত সিদ্ধান্তে পৌঁছেছি যে এই হুমকির পেছনেও দুবাই কানেকশন পশ্চিমবঙ্গের যাদের আছে তাদের মারফতই হয়েছে। বিকাশদা, মাননীয় প্রধান বিচারপতি কেন হস্তক্ষেপ করছেন না পুরো বিষয়গুলো নিয়ে? হ্যাঁ, এগুলো তো হস্তক্ষেপ করা যায় না, প্রধান বিচারপতির পক্ষে এগুলো হস্তক্ষেপ করার সুযোগ কম। না, এই যে বিচারপতিদের নাম করে আক্রমণ, না সেই একটা ব্যাপারে তো ক্রিমিনাল কন্টেম্প্ট পেন্ডিং আছে, শুনানি হচ্ছে না। হাইকোর্টে মামলা বা সুপ্রিম কোর্টে মামলা শুনানি হতে দেরি হয় বিভিন্ন কারণে। আপনারা জানেন যখন বিচারপতি মান্তার বিরুদ্ধে কুণাল ঘোষের নেতৃত্বে এই সমস্ত অপকর্ম হয়েছিল, যে পোস্টার চাপানো, তাকে হেনস্থা করা, তার বিরুদ্ধে একটা ক্রিমিনাল কন্টেম্প্ট জারি করিয়েছিলাম। সেই ক্রিমিনাল কন্টেম্প্ট 3 জন বিচারপতি শুনছেন। সেখানে অনেক তথ্যই বেরিয়ে এসেছে, মামলাটা চূড়ান্ত নিষ্পত্তি হলে বেরোবে যে কারা কারা যুক্ত আছেন। এবং প্রতাপ বাবু একটা তো অভিযোগপত্র দিয়েছেন বার অ্যাসোসিয়েশনে, সেখানে তো বিস্ফোরক অভিযোগ করেছেন যে তাকে টাকা, গাড়ি, বাড়ির প্রলোভন দেখানো হচ্ছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে বলার জন্য। তো এরপরেও তো উনি তো প্রধান বিচারপতিকেও চিঠি দিয়েছেন, তা প্রধান বিচারপতিকে সুমোটো কগনিজেন্স নিতে পারেন না? নিচ্ছেন না, হয়তো তিনি ভাবছেন, তিনি কি ভাবছেন বলতে পারবো না, কিন্তু হয়তো তিনি ঘটনা থেকে গুরুত্বই দিচ্ছেন না যে এই ধরনের আইনের পথে চলবে। যদি কেউ অতিরিক্ত উৎসাহ দেখায় আইনের বাইরে গিয়ে, তখন তার বিরুদ্ধে হয়তো পরবর্তীকালে ব্যবস্থা নিতেও পারেন। এখন হয়তো তিনি দেখছেন, পর্যবেক্ষণে আছেন, এমনও হতে পারে। আইনের পথে চলবে বিকাশটা, এটা আমরা সবাই চাই, এটা নিয়ে কোনো মানে আমাদের কারুর মনেই কোনো দুবিধা নেই। এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনি যদি সিআইডি মনে করে তাকে জেরা করা প্রয়োজন, জেরা করতে পারে। সুপ্রিম কোর্টও বলেছে জেরা করতে পারে, নির্ভয় করতে পারে। কিন্তু একটা জিনিস দেখছি, দেখুন, আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমিতি 50 কোটি টাকার তহবিল, ওখান থেকে নাকি লোককে ঋণ দেওয়া হয়েছে।
কাদেরকে ঋণ দেয়া হলো সেটা সিআইডি 3 বছর ধরে তদন্ত করে ট্রেস করতে পারলো না। তাহলে সিআইডি 3 বছর ধরে তদন্ত করে ট্রেস করতে পারছে না, আর এখানে একটা জমি বাড়ির ঘটনায় প্রতাপ বাবুকে ডেকে পাঠাচ্ছে বারবার। এই যে দুই পৃথিবী সিআইডির, এটাতে কি সন্দেহের উদ্রেক হয় না? দেখুন, দুই পৃথিবী আপনারা বলছেন, কিন্তু দুটো ঘটনার পেছনে যিনি নিয়ন্ত্রক তিনি এক। নিয়ন্ত্রক হচ্ছে তৃণমূলের সর্বময় কর্তৃক। আলিপুরদুয়ারে বা পশ্চিমবঙ্গের যে কোনো দুর্নীতি, সেই দুর্নীতিটা কিন্তু কোনো বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা একটা রাজনৈতিক কর্মসূচির অবিচ্ছেদ্য অঙ্গ, এবং সেই কর্মসূচি যিনি প্রণয়ন করেন তিনি অবাধ স্বাধীনতা দিয়েছেন তার কর্মীদের দুর্নীতি করে টাকা লুটপাট করো, এবং তার বিরুদ্ধে তদন্ত হবে না। এখন তার বিরুদ্ধে যারা বলছেন সেখানে পুলিশ প্রশাসনকে তিনি তৎপরতার সঙ্গে কাজে লাগাবেন। সুতরাং দুটো ঘটনার ভিন্ন মুখী হলে দুটো ঘটনার নিয়ন্ত্রক শক্তি এক, এটা মাথায় রাখতে হবে। সেই জন্যই পশ্চিমবঙ্গে অপরাধ সংগঠিত হলে যে অপরাধের পেছনে সাধারণভাবে তৃণমূল কংগ্রেস যুক্ত, তদন্ত হয় না। আর যেখানে তৃণমূল কংগ্রেস বিরোধী শক্তি কোনো কারণে তাদের যদি ফাঁসানো যায় তাহলে তৎপরতার সঙ্গে তদন্ত হয়। এটাই আজকের দিনের ঘটনা। এই বাস্তব সত্যকে মেনে নিয়েই আমাদের এগোতে হবে এবং সমাধানের রাস্তা খুঁজতে হবে। অনেক ধন্যবাদ বিকাশ দা, অনেক ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.